হিমালয়ের পাদদেশে অবস্থিত সবুজ চা বাগান, ঘন জঙ্গল, বন্য প্রাণী, পাহাড় সবকিছু একসাথে দেখার সেরা জায়গা হলো অনন্য সুন্দরী ডুয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাহাড় ও নদীর ধারে অবস্থিত ছোট্ট জনপদ জয়ন্তী, বক্সা টাইগার রিজার্ভ ও সাথে কোচবিহার ভ্রমণের একটা সম্পূর্ণ ট্রাভেল গাইড। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ব্লগ। বক্সা বা জয়ন্তী যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আলিপুরদুয়ার জাংশন বা নিউ আলিপুরদুয়ার। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে আলিপুরদুয়ার যাওয়ার জন্য। তার মধ্যে কিছু ট্রেনের নাম, নাম্বার আর টাইমিংস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর ডিস্টেন্স মোটামুটি 42 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন, সরাসরি গাড়ি বুকিং করে পৌঁছে যেতে পারেন বক্সা বা জয়ন্তী। আপনারা চাইলে এই ট্যুর প্ল্যানে 1 বা 2 দিন জলদাপাড়াতে কাটিয়ে তারপর যেতে পারেন বক্সা জয়ন্তী, যেটা আমরা করেছিলাম। নমস্কার অ্যান্ড গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। জলদাপাড়ার সুমারু জঙ্গল রিসর্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বক্সা জয়ন্তীর উদ্দেশ্যে। গাড়ি আমরা এখান থেকেই বুকিং করে নিয়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে বক্সা। জলদাপাড়া মাদারিহাট থেকে বক্সা দূরত্ব মোটামুটি 75 কিলোমিটার, তো সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এক ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখানে আমাদের জাস্ট এমনি একটা পারমিশন করাতে হবে যে আমরা ভেতরে ঢুকছি। যতজন আছে প্রত্যেকেরই একটা ভ্যালিড আইডি প্রুফ দেখিয়ে এন্ট্রিটা করাতে হবে। কোনো এন্ট্রি ফি এখানে নেই। তো এখানে সব লাইন দিয়েছে, এখানে একজন আছে বসে যে এন্ট্রিটা করছে। এখান থেকে আমরা পারমিশন করিয়ে নিলাম, বললামই যে কোনো ফিস কিন্তু এখানে লাগেনি। আমরা যে গাড়িতে এসেছি এই গাড়িটা জঙ্গলের ভেতরে প্রায় 16-17 কিলোমিটার যাবে। তো আলাদা করে আপনারা যদি জিপসি সাফারি করতে চান সেক্ষেত্রে জিপসি প্লাস গাইড চার্জেস দিতে হবে, এবং তার যে টিকিট কাউন্টার আছে সেটা আর একটু ভেতরে গেলে পাওয়া যাবে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো আমরা হয়ে গেছে আমাদের পারমিশন, এবার আমরা গাড়িতে উঠে পড়ছি। যেখানে আমরা পারমিশন করলাম ওখান থেকে 1 কিলোমিটার এগিয়ে আসতেই রয়েছে এই বক্সা টাইগার রিজার্ভ মিউজিয়াম। বক্সা টাইগার রিজার্ভ নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। তো এই হচ্ছে মিউজিয়াম। এখানে কোনো এন্ট্রি টিকিট নেই, এটাও ফ্রি। ভেতরে ঢুকে বেশ চমকে উঠলাম, পুরো জঙ্গল থিমে ভেতরটা সাজানো রয়েছে। বক্সা টাইগার রিজার্ভে যে সমস্ত অ্যানিমালস দেখতে পাওয়া যায় সেই সমস্ত অ্যানিমালস এর রেপ্লিকা দিয়ে এই জঙ্গলটা সাজানো রয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। এছাড়া জঙ্গলে মৃত বিভিন্ন বন্য প্রাণী, পাখির দেহকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে একটা চিতাও রয়েছে, কি অদ্ভুত দেখতে, ক্লাউডেড লেপার্ড এটা। তো এই জঙ্গলে যে সমস্ত প্রজাতির পাখি রয়েছে সব এখানে ছবি দেয়া রয়েছে। তো এখানে বিভিন্ন ধরনের পাখির কে সংরক্ষণ করা হয়েছে। এই যে এখানে হাতির 3টে পা এখানে সংরক্ষণ করা রয়েছে। এগুলো প্রায় 1982 সালের, ডেট দেওয়া রয়েছে এখানে। বিভিন্ন ধরনের পাখির এগস, ডিম এখানে রাখা রয়েছে। বেশ ভালো লাগলো দেখতে, কত ধরনের অ্যানিমালস রয়েছে এখানে জানা গেল। সামনে একটা অর্কিড হাউসও রয়েছে, রাজা ভাত খাওয়া, কি নাম না, রাজা ভাত খাওয়া অর্কিড হাউস।
আমরা যে পারমিশনটা করালাম ওই পারমিশনটা এখানে দেখিয়ে এবার আমরা বক্সা ফরেস্টের ভেতরে ঢুকবো। যদি আপনারা জঙ্গল সাফারি করতে চান তো জিপসি আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আর এই আমাদের গাড়ি ভেতরে ঢুকছে। বৃহস্পতিবার বক্সা ফরেস্ট বন্ধ থাকে। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িগুলোই ভেতরে সাফারির জন্য নিয়ে যায়। আমরা এখন যাচ্ছি বক্সা ফরেস্টের বাফার এরিয়া দিয়ে। আর এই বাফার এরিয়ায় সমস্ত ধরনের প্রাইভেট ভেহিকলসই অ্যালাউ রয়েছে। এই বাফার এরিয়া দিয়ে যাওয়ার সময়ও রাস্তার ধারে অনেক সময় বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়, বিশেষ করে হাতি দেখতে পাওয়া যায়। আর এই যে রাস্তাগুলো চলে যাচ্ছে এইগুলো দিয়ে জিপ সাফারি ভেতরে ঢুকে যায়। আজকে মনে হয় ভাগ্য আমাদের উপর একটু প্রসন্ন ছিল, তাই রাস্তায় যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম একটা হাতি। ওটাই সামনেটাই ঠিক ছিল, এই ঝোপঝাড়ের পেছনেই আছে হাতিটা। এই যে যে খাবার খাচ্ছে, হ্যাঁ গাছ ভাঙছে। এবার দেখতে পেয়েছি ফাইনালি, তার সুরটা দেখতে পেয়েছি, কানটা নড়ছে, এই যে এখানটা নড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু খুব সামনেই ছিল, কিন্তু গাছের ঘনত্বের জন্য আমরা অতটা ভালোভাবে ক্লিয়ার দেখতে পাইনি। সামনে দিয়ে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে, ডান দিকে চলে যাচ্ছে জয়ন্তী রিভার বেড, ওটা আমরা পরে যাব। এখন আমরা সোজা যাচ্ছি সান্তালে বাড়ি। আমরা এখন চলে এসেছি সান্তালে বাড়ি। তো এখান থেকে 0 পয়েন্ট একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে যাওয়ার জন্য এই মারুতি ভ্যান এখানে দাঁড়িয়ে রয়েছে। এগুলো আমাদের আলাদা করে ভাড়া করতে হবে। এখানে অনেক খাওয়া দাওয়ার দোকানও রয়েছে। আমরা যে বক্সা টাইগার রিজার্ভে একটা এন্ট্রি করিয়েছিলাম, সেই এন্ট্রি যে টিকিটটা দিয়েছিল সেই টিকিটটা এখানে দেখাতে হবে, দেখিয়ে তারপর গাড়ি নিতে হবে। গাড়ির চার্জ হচ্ছে 500 টাকা, আর তার সঙ্গে গাইড কম্পালসারি, গাইড হচ্ছে 400 টাকা। যাওয়া আসা সব মিলিয়ে টোটাল 900 টাকা খরচ পড়বে। তো গাড়ি আমাদের 0 পয়েন্ট পর্যন্তই নিয়ে যাবে। 0 পয়েন্ট থেকে বক্সা ফোর্ট যাওয়ার জন্য ট্রেকিং করতে হবে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। আমরা যে গাড়ি করে আসছি সেই গাড়ি আমাদের এখানে নামাবে। এখান থেকে একটু হেঁটে এসে এখানে রয়েছে এন্ট্রি করতে হবে, তারপর এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করে আপনাদের উপরে যেতে হবে। এই যে এন্ট্রিটা আমরা করেছিলাম টাইগার রিজার্ভ, বক্সা টাইগার রিজার্ভে, সেই এন্ট্রি টিকিটটাই কিন্তু এখানে দেখাতে হলো। এটা কিন্তু ঠিক করে রেখে দিতে হবে। তো উঠে পড়লাম আমরা গাড়িতে, ড্রাইভার সাথে গাইড। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কেউ যদি বক্সা ফোর্ট পর্যন্ত যান তবেই গাইড চার্জ 400 টাকা লাগবে, আর যদি ভিউ পয়েন্ট পর্যন্ত যান সেক্ষেত্রে গাইড চার্জ মাত্র 200 টাকা। नीचे कौन सा रास्ता जा रहा है? वो क्या है? ये आप लोग आने का टाइम में जा सकते हैं, उधर एक्स्ट्रा जाते हैं। नहीं क्या है, क्या नदी है वहाँ, ओके, चुनाभाटी नदी। ওকে, আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্ট, যেখানে এন্ট্রি করলাম সেখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা। তো এখানেই গাড়ি আসবে, এরপর আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে, এখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে ভিউ পয়েন্ট। বেশ চড়াই রাস্তা দেখতে পাচ্ছি। এখানে রাস্তা যেমন খাড়াই রয়েছে, তেমনি রাস্তার অবস্থাও খুব খারাপ, ভাঙাচোরা পাথরে ভর্তি, তাই একটু দেখে শুনে উঠতে হবে। আস্তে আস্তে উঠলে ওঠা হয়ে যাবে। এখান থেকে ভিউ পয়েন্ট 100 মিটার মতন। এই যে একদম রাস্তা খাড়াই উঠে যাচ্ছে। তো রাস্তাটা একটু খারাপ আছে, কিন্তু আস্তে আস্তে ওঠা যাবে। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, আর এই দিক দিয়ে চলে যাবে বক্সা ফোর্ট, লেপচাকা। বক্সা ফোর্ট এখান থেকে আরো 2 কিলোমিটার মতন, আর বক্সা ফোর্ট থেকে লেপচাকা আরো 1.5-2 কিলোমিটার। যদি এই সবকটা জায়গা ঘুরতে চান তাহলে কিন্তু পুরো একটা গোটা দিন এখানে লেগে যাবে। আমরা চলে এলাম ভিউ পয়েন্টের কাছে। এই যে ওপর থেকে চারিদিকে সবুজে মোড়া এক অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই পুরো জায়গাটাই বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত। আচ্ছা, ওইটা হচ্ছে জয়ন্তী নদী,
उधर में जयंती है, और ये बाला नदी। बाला नदी। जब आप जयंती जाएंगे हाँ। तो वहाँ पे आपको ब्रिज मिलेगा। अच्छा। इधर ही है। उधर भी आप शूट कर सकते हैं, अच्छा व्यू मिलेगा ब्रिज में। और ये अच्छा। है बक्सर नदी, আচ্ছা, নিচে जो कि দিয়ে मतलब बक्सर फोर्ट के नीचे से बह रहा है। ওকে, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে বক্সা নদী। আমরা আর বক্সা ফোর্ট যাচ্ছি না, আমরা এই ভিউ পয়েন্ট থেকেই আবার নিচে নেমে যাচ্ছি। তো চলে এলাম আমরা নেমে। এখান থেকে এবার আমরা যাব জয়ন্তী। সান্তালেবাড়ি থেকে জয়ন্তী রিভার বেডের ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। আর আমরা কিন্তু এখনো বক্সা টাইগার রিজার্ভের বাফার এরিয়াতেই রয়েছি। সান্তালাবাড়ি, জয়ন্তী রিভার বেড এই সবই বক্সা ফরেস্টের অন্তর্ভুক্ত। এখানেও কি এন্ট্রি করতে হচ্ছে? বক্সা টাইগার রিজার্ভের যে এন্ট্রি টিকিট আমরা করেছিলাম সেটা এখানে আবারও দেখিয়ে এন্ট্রি করতে হবে। এই জয়ন্তী থেকেও বক্সা টাইগার রিজার্ভ যে জঙ্গল সাফারি, জিপ সাফারি সেটা হয়। আর এই হচ্ছে ভেতরে জিপ সাফারি যাওয়ার এন্ট্রি গেট। জয়ন্তী থেকে যে জিপসি সাফারিটা হয় তার জন্য জিপসি বুকিং কিন্তু এখান থেকে করতে হয়। তো বক্সা টাইগার রিজার্ভের জিপসি যে সাফারির রেট এখানে দেওয়া থেকে যে জয়ন্তী 4 সাফারি যেটার গেট আপনাদের দেখালাম, সেই সাফারি করলে জিপসি প্লাস গাইড নিয়ে রেট হচ্ছে 1750 টাকা। এই ছোট মহাকাল আর চুনিয়া চুনিয়া ওয়াশটা, ওটা জয়ন্তী নদী পেরিয়ে যেতে হয়, ওটা রাস্তা নেই। আমরা পৌঁছে গেছি জয়ন্তী। আর এই সামনে দেখা যাচ্ছে জয়ন্তী রিভার বেড, আর পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটান পাহাড়। আর এই রিভার বেডের একদম সামনে রয়েছে এখানে থাকার সেরা ঠিকানা বনান্তে হোমস্টে। আর এই হোমস্টের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এখানেই আজকে আমরা লাঞ্চটা করব। লাঞ্চটা আমরা এখানেই করে নেব। তো আগে লাঞ্চ করব, তারপর ঘুরে দেখব। এখানে আমরা ফিশ থালি অর্ডার করেছি, আর অনেক কিছু দিয়েছে সবজি, ভাত, করলা ভাজা, আলু ভাজা, শাক ভাজা, মোচার তরকারি, লাউ মনে হচ্ছে লাউ, এটা একটা চচ্চড়ি টাইপের, হ্যাঁ ডাঁটা চচ্চড়ি, ডাল, এটা এটা মনে হচ্ছে স্কোয়াশের তরকারি, আর এই হচ্ছে মাছ। তার সাথে এখানে স্যালাড আর লেবুও রয়েছে। মানে পরিমাণটা খুবই কম সবজিগুলোর, ওই হচ্ছে কথা। চাইলে আবার দিচ্ছে। আর মাছের কাঁটা দিয়ে লাউ, খারাপ না কিন্তু তরকারিগুলো খেতে। আর এটা হচ্ছে চুনো মাছের তরকারি। লাঞ্চ করে পুনরায় এনার্জি সঞ্চয় করে নেমে পড়লাম জয়ন্তী রিভার বেডে। চারিদিকে নুড়ি পাথরে ভর্তি। অনেকটা হেঁটে আসার পর দেখা পাওয়া গেল জয়ন্তী নদীর। হালকা নদীর স্রোত পাথরের ওপর দিয়ে কলকল শব্দে বয়ে যাচ্ছে। কি পরিষ্কার জল। আমরা জয়ন্তীতে স্টে করছি না, আমরা এখান থেকে ঘুরে চলে যাব কোচবিহার। কিন্তু কেউ চাইলে জয়ন্তীতে একদিন থাকতেও পারেন। আর থাকার জন্য আগেই বলেছি বেস্ট জায়গা হচ্ছে বনান্তে হোমস্টে। এই জয়ন্তী রিভারের পাশে থাকার জন্য এই বনান্তি হোমস্টে ছাড়াও বেশ কিছু আরও হোমস্টে অ্যান্ড রিসোর্ট রয়েছে। তার মধ্যে কিছু হোমস্টের নাম ও ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। বক্সা জয়ন্তী ঘুরে এবার আমরা যাচ্ছি কোচবিহার। দূরত্ব মোটামুটি 48 কিলোমিটার। আলিপুর দুয়ার হয়ে আমাদের কোচবিহার পৌঁছাতে হবে। কোচবিহার ঢোকার আগে আমরা রাস্তায় দেখে নেব বানেশ্বর শিব মন্দির। আলিপুর দুয়ার ছেড়ে আমরা এখন পৌঁছে গেছি কোচবিহারে। কোচবিহারে মেন টাউনে ঢোকার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি বানেশ্বর। এখানে রয়েছে বানেশ্বর মন্দির, সেটা দর্শন করব, তারপর আমরা কোচবিহার মেন টাউনের দিকে যাব। এই হচ্ছে বানেশ্বর মন্দির। এখানে মন্দিরের বাইরে ছোট ছোট দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য জিনিস কিনতে পারেন। আমরা পুজো দেব না, জাস্ট দর্শন করব। এই হচ্ছে মূল মন্দির। মন্দিরের পাশেই রয়েছে একটা জলাশয়, পুকুর। তো আগে মন্দিরটা দর্শন করে নিই, তারপর এটা আপনাদের দেখাচ্ছি। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। বানেশ্বর শিব মন্দির।
তো এবার চলুন পুকুরটা আপনাদের দেখাই। এই পুকুরের মধ্যে একটা নাকি বিশাল বড় কচ্ছপ আছে, দেখি দেখা যায় কিনা। এই যে দেখুন বেশ বড় কচ্ছপটা, জানি না পরিষ্কার বুঝতে পারছেন কিনা। পাড়ে খাবার দেয়া রয়েছে, তো ওই খাবারই খাচ্ছে। এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরের জলেই বানেশ্বর মন্দিরের নিত্য পুজো হয়। এখানে একটার বেশি কচ্ছপ আছে, একটা তো দেখলাম বেশ বড়, আর একটা ছোট্ট দেখতে পেলাম, আর দেখতে পাইনি। তো খাবার এখানে দেওয়া যায় কচ্ছপদের, কিন্তু এদের থেকেই খাবার নিতে হয়, বাইরের থেকে কোনো খাবার এনে এই কচ্ছপদের খাওয়ানো যাবে না। এখানে মূল মন্দির ছাড়াও এদিকে আরো দুটো মন্দির আছে। মূল গেট দিয়ে ঢোকার পর বাদিকেই পড়ে এই দুটো মন্দির, একটা হচ্ছে কালী মন্দির আর একটা মহাকালের মন্দির। বানেশ্বর মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি কুচবিহারের যে মেন টাউন আছে সেই দিকে। আর এই বানেশ্বর মন্দির থেকে কোচবিহার শহরের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আর কথা বলতে বলতেই আমরা ঢুকে পড়লাম কোচবিহার শহরে। সামনেই দেখা যাচ্ছে কোচবিহার শহরে ঢোকার প্রবেশদ্বার। আমরা কোচবিহার পৌঁছে একটা হোটেল নিয়ে নিয়েছি। এই হোটেলটা কিন্তু আমরা আগে থেকে বুকিং করিনি, এখানে এসেই দেখে নিয়েছি। হোটেল রয়্যাল প্যালেস। এই হচ্ছে রিসেপশন, এখানে লিফটও রয়েছে, সাথে এটা এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, আর নিচে এখানে রেস্টুরেন্টও রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে একটা এসি রুম। এখানে একটা কুইন সাইজ বেড রয়েছে, আর এদিকে দুটো চেয়ার, টি টেবিল, একটা সাইড টেবিল রয়েছে, ইন্টারকমও রয়েছে। আর এদিকে ঘোরালে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই টিভি চলছে। একটা এখানে ছোট টেবিল মতো রয়েছে। দরজার পাশে এখানে রয়েছে একটা ড্রেসিং মিরর, এখানে চেয়ার দেওয়া রয়েছে, সাথে এখানে কেটল এবং চায়ের সরঞ্জাম দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, এখানে একটা বেসিন রয়েছে, মিরর, আর গিজারও রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। রুমে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়েছি। হোটেলের সামনে থেকেই একটা টোটো নিয়ে এখন যাচ্ছি মদনমোহন মন্দির। আমরা যে হোটেলে উঠেছি ওখান থেকে মদনমোহন মন্দিরের দূরত্ব মানে 1 কিলোমিটার মতন হবে। টোটো ভাড়া পার হেড 10 টাকা করে নিচ্ছে। আমরা পৌঁছে গেছি মদনমোহন মন্দির। এই সামনেই হচ্ছে মন্দির, আর মন্দিরের উল্টো দিকেই রয়েছে একটা জলাশয়। এই দিঘিটার নাম হচ্ছে বৈরাগী দিঘি, এটা মন্দিরেরই প্রপার্টি। এখানে কিছু মাছও রয়েছে বলছে। ওই হ্যাঁ, এই ছোট ছোট মাছ ঘুরছে, ছোট ছোট মাছও রয়েছে। এবার আমরা প্রবেশ করছি মন্দিরে। এই ভেতরে ঢোকার পর ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা, প্রতি জুতো 2 টাকা করে এখানে চার্জেস রয়েছে। আর এই হচ্ছে সামনে মন্দির, আর মন্দিরের দুধারে এরকম গার্ডেন রয়েছে। মন্দিরের এই বারান্দায় দাঁড়িয়ে বিগ্রহের কোনো ছবি বা ভিডিও করা যাবে না, তাই অনেকটা দূর থেকে আমি একটা ভিডিও তুলেছি। আর এই মূল মন্দির দর্শন করে ডান দিকে চলে আসলে রয়েছে আরো একটা মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির। বেশ বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে। মন্দির দর্শন করে আবারও টোটো করে নিয়েছি সাগরদিঘি ঘুরে আমরা ফিরে যাব হোটেলে। রাস্তা যেতে যেতে এই ট্যাঙ্কটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে যে এই ট্যাঙ্কটা রয়েছে এটা পাকিস্তানের। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়ে যাওয়ার পর এই ট্যাঙ্কটা আটক করা হয় এবং স্মারক হিসাবে এখানে নিয়ে এসে রাখা হয়েছে। টোটোতে বসে বসেই আমরা দেখে নিলাম সাগরদিঘি। শহরের মাঝখানেই রয়েছে এই বিশাল জলাশয়, চারদিকেই বাঁধানো ঘাট করা রয়েছে। আমরা ঘুরে আবার ফিরে এলাম হোটেলে। আমাদের কুচবিহার রাজবাড়ি ঘোরা হলো না, কারণ ফ্রাইডে শুক্রবার কুচবিহার রাজবাড়ি বন্ধ থাকে।
আগামীকাল সকাল সকাল আমরা কুচবিহার রাজবাড়ি ঘুরব। গুড মর্নিং, আমরা এখন আছি কোচবিহারে। তো কোচবিহারে যে হোটেলে আমরা উঠেছি ওখানে আমাদের যে রুম ট্যারিফ তার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমরা যে রুমটা নিয়েছি সেখানে একটা এক্সট্রা বেড নিয়ে আমাদের রেট করেছে 2500 টাকা প্লাস জিএসটি। তো ব্রেকফাস্ট করে আমরা এখন যাব কুচবিহারের রাজবাড়ি দেখতে। এখানে ব্রেকফাস্টের যে ফ্রি ব্রেকফাস্ট তার অপশান যে খুব বেশি আছে তা নয়। ব্রেড টোস্ট, অমলেট, বয়েলড এগ, পুরি সবজি অথবা পরোটা, আর তার সঙ্গে প্যাকেজ যে জুস হয় সেই জুস আছে, বানানা রয়েছে। তো যেটা ইচ্ছা খাওয়া যেতেই পারে। তো আমরা ব্রেড টোস্ট আর অমলেট নিয়েছি। ব্রেকফাস্ট করে একটা টোটো নিয়ে এখন আমরা যাচ্ছি কোচবিহার রাজবাড়ি। আমাদের হোটেল থেকে কোচবিহার রাজবাড়ির ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার। টোটো ভাড়া নিল মাথাপিছু 10 টাকা করে। পৌঁছে গেছি কোচবিহার রাজবাড়িতে। রাজবাড়ির যে মিউজিয়ামটা রয়েছে সেটা 10টার সময় খোলে, আর এর আশেপাশে যে গার্ডেন এরিয়া রয়েছে সেটা 9:30টায় খুলে যায়। 9:30 বাজছে আর আমরা গার্ডেন এরিয়ায় ঢুকে গেছি। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা। আর এই সামনেই দেখা যাচ্ছে রাজবাড়ি, আর দুদিকে রয়েছে বিশাল বড় এরিয়া জুড়ে গার্ডেন। এখানে ভেতরে কোনো ধরনের সেলফি স্টিক, ট্রাইপড, মাইক্রোফোন, খাবার কিছু নিয়ে ঢোকা যাবে না। আর সবচেয়ে বড় কথা, এখানে রাখার জন্য কোনো লকার রুমও নেই। তো এটা মাথায় রাখবেন। আর এই কুচবিহার রাজবাড়ি যে মিউজিয়ামটা সেটা শুক্রবার বন্ধ থাকে, আর গার্ডেন এরিয়াটা প্রত্যেক দিনই খোলা থাকে। গার্ডেনটা কিন্তু বেশ বড়, একদম সবুজ ঘাসে ঢাকা। কোচবিহার শহরের মূল আকর্ষণ হলো এই রাজবাড়ি। প্রায় 51,000 বর্গফুট জায়গা জুড়ে এই রাজবাড়িটি রয়েছে। 1887 সালে কোচ সাম্রাজ্যের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটি তৈরি করিয়েছিলেন। ইতালীয় স্থাপত্য শৈলীতে এই রাজবাড়িটি নির্মিত। মিউজিয়ামের গেট যেহেতু 10টার সময় খুলবে, তাই আমরা এখনো ওয়েট করছি। এখনো 10 মিনিট বাকি আছে। আর বাইরেই আমরা ঘুরছি, একটু ছবি টবি তুলছি। একদম এক্স্যাক্টলি 10টার সময় গেট খুলেছে। এবার আমরা ভেতরে যাব, কিন্তু ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ নেই। রাজবাড়ির মিউজিয়াম ঘুরে আমরা নিচে চলে এসেছি। আধ ঘন্টার মধ্যে ভালোভাবে ঘোরা হয়ে যাবে। 2টো তলা রয়েছে। নিচের তলায় কিছু পাথরের মূর্তি রয়েছে, পাথরের খোদাই করা মূর্তি রয়েছে, পিকচার গ্যালারি রয়েছে। দোতলায় রয়েছে এখানকার রাজাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র আর অস্ত্রশস্ত্র। নিচের তলায় একটা বড় দরবার হল রয়েছে, যেটা এখন মেনটেনেন্সের কাজ চলছে, তাই ওটা আর আমরা ঘুরে দেখতে পারিনি। এবার আমরা হোটেলে যাব। হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে চলে যাব নিউ কুচবিহার স্টেশনে। নিউ কুচবিহার থেকে আমাদের 12:30টায় তিস্তা তোরসা এক্সপ্রেস রয়েছে। তো সেই ট্রেনেই আমরা ফিরবো কলকাতা। আমরা কুচবিহারে একদিন স্টে করলাম, কিন্তু অনেকেই কিন্তু কুচবিহারে থাকে না। চাইলে জলদাপাড়া থেকে ডে ট্রিপে কুচবিহার ঘুরে আবার জলদাপাড়া ফিরে যেতে পারেন, অথবা জলদাপাড়া থেকে সকাল সকাল বেরিয়ে কুচবিহারে রাজবাড়ি, মদনমোহন মন্দির ঘুরে বিকেলের উত্তরবঙ্গ বা পদাতিক এক্সপ্রেসে ফিরে যেতে পারেন কলকাতা। হোটেল থেকে চেক আউট করে লাগেজ নিয়ে একটা টোটো বুকিং করে আমরা পৌঁছে গেলাম নিউ কুচবিহার স্টেশন। এখান থেকে 12:30 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমরা ফিরে যাব কলকাতা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই। সকলে ভালো থাকবেন। টাটা।